আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের সুপার সাজেশনটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাল্লাহ। তোমরা কি কি পড়তে পারো, যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীলগুলো তোমরা কি কি পড়তে পারো পরীক্ষায় কমন উপযোগী যেগুলো সেগুলো আমরা দেখব উত্তর সহ। আমরা দেখে নেব যে কোনটি উত্তর গণভবন নামে পরিচিত। সেটি হচ্ছে যে দিঘাপতিয়ার জমিদার প্রাসাদ। শিরোবান্দ কি? সেটি হচ্ছে কাপড়। শশী লজ কোথায় অবস্থিত? সেটি হচ্ছে ময়মনসিংহ। লোকশিল্প জাদুঘরে কয়টি কক্ষ আছে? সেটি হচ্ছে 70টি। সাটুরিয়া বালিয়াটির জমিদার বাড়ি কোথায় অবস্থিত? এটি হচ্ছে মানিকগঞ্জে। উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত? সেটি হচ্ছে নাটোর। এটি হবে উত্তর গণভবন। এটি হবে। তাজহাট জমিদার প্রাসাদ কোন জেলায় অবস্থিত? এটি হচ্ছে রংপুর। সর্দার বাড়িতে কতটি কক্ষ আছে? সর্দার বাড়িতে যে 31টি কক্ষ আছে। রিয়া তার বাবার সাথে কোথায় গিয়েছিল? সেটি হচ্ছে খ আহসান মঞ্জিলে। আদনান বাবার সাথে কোথায় গিয়েছিল? সেটি হচ্ছে জাতীয় জাদুঘর। ভীতির সাথে দেখা শিল্পকর্ম, মুদ্রা ও আসবাবপত্র হলো খ প্রত্নসম্পদ। অনুচ্ছেদে বর্ণিত উপকরণের মাধ্যমে ইতিহাস সম্পর্কে জানা সম্ভব। বৈদেশিকদের রাজ্য বিস্তার নীতি জানা যায়। প্রাচীন ঐতিহ্য সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করা হয়। উত্তরটি হচ্ছে গ। শিলাইদহ কোন জেলায় অবস্থিত? সেটি হচ্ছে গ কুষ্টিয়া। ময়মনসিংহ জাদুঘরে বেশি প্রত্নসম্পদ রয়েছে খ মুক্তাগাছার জমিদারদের। তারপর তোমরা সৃজনশীল প্রশ্নের জন্য যা যা পড়তে পারো কমন উপযোগী। প্রত্নসম্পদ কাকে বলে? প্রত্নসম্পদ হচ্ছে দেশের পুরাকৃতি থেকে পাওয়া সেই সব পদ নিদর্শনকে বোঝায় যেগুলো জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শন করা হয়, এবং এগুলো দেখে অতীত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। 1957 সালে ঢাকায় তৈরি স্মৃতিস্তম্ভটি কাদের স্মরণে তৈরি ব্যাখ্যা করো। সেটি হচ্ছে 1957 সালে ঢাকায় যে স্মৃতিস্তম্ভটি নির্মিত হয় তা 1857 সালের স্বাধীনতার লড়াইয়ে আন্টাগড় ময়দানে যে ফাঁসিতে ঝুলে নিহত ভারতীয় সৈন্যদের স্মরণে তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণকেন্দ্র সুমন কোন ভবনটি দেখে ব্যাখ্যা করো। এটি তোমাদের যে উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপকটি পড়ে তোমাদের ঘ এবং বড় ঘর প্রশ্নটি উত্তর দিতে হবে। আর তারপর আমরা দেখে নেব তোমাদের যে প্রত্নতত্ত্ব কি। এটি হচ্ছে যে প্রত্নতত্ত্ব হলো দেশের পুরাকৃতি থেকে পাওয়া। এটি আমরা একটু আগে দেখেছি। ঐতিহাসিক স্থানগুলো আমাদের ভ্রমণ করা উচিত কেন? দেখো, যে ঐতিহাসিক স্থান ভ্রমণ করলে বাস্তব প্রত্ন নিদর্শন মুখোমুখি হওয়া যায় বলে অতীত সম্পর্কে ধারণা পাওয়া যায়। আমরা তোমাদের আর কতগুলো সৃজনশীল দেখি। লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? দিঘাপতিয়ার বাড়িটি বিখ্যাত কেন? আর তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যা যা পড়তে পারো, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা পড়তে পারো পানাম নগরের স্থাপত্য নিদর্শন উল্লেখ করো। এখন হচ্ছে যে পানাম নগরের স্থাপত্য, যে সুলতানি আমলে বাংলা রাজধানী ছিল সোনারগাঁও, তখন থেকে এই অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীকালে যে মুঘল যুগে রাজনৈতিক রাজধানী গুরুত্ব কমে গেলেও যে সোনারগাঁও মসলিন শাড়ির উৎপাদন ও ব্যবসার যে একটি প্রধান কেন্দ্র হিসেবে বিখ্যাত হয়ে ওঠে। আর 1957 সালে ঢাকা তৈরি স্মৃতিস্তম্ভটি কাদের স্মরণে তৈরি ব্যাখ্যা করা। এটি হচ্ছে যে 1957 সালের যে সিপাহী বিদ্রোহের এদেশীয় সৈন্যদের স্মরণে তৈরি। শহীদ হওয়া এদেশীয় যে সৈন্যদের স্মরণে তৈরি করা হয়। বিদ্রোহের সময় ব্রিটিশ বাহিনী বহু ভারতীয় বাংলা অঞ্চলের সৈনিক ঢাকা ধরে এনে
আন্টাগড় ময়দান গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। তাদের আত্মত্যাগের স্মৃতি ধরে রাখতেই যে ১০০ বছর পর এই স্মৃতিস্তম্ভটি যে নির্মাণ করা হয়। ঐতিহাসিক স্থানগুলো কেন আমাদের ভ্রমণ করা উচিত? ঐতিহাসিক স্থানগুলো যে ভ্রমণ করে শুধু দেখার আনন্দ না, যে শেখার একটি গুরুত্বপূর্ণ সুযোগও আছে। এসব স্থানে গেলে আমরা অতীত মানুষের জীবন, তাদের স্থাপত্য, সংস্কৃতি আর সংগ্রামের বাস্তব চিহ্ন আমরা দেখতে পারবো। আর পরবর্তী অধ্যায়ের জন্য আমরা যা যা পড়তে পারি, যে বাংলাদেশের মানচিত্র অক্ষতীয় জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় যে ১৯৭১ সালের কত তারিখে, সেটি হচ্ছে ২ মার্চ, মানে ২ মার্চ, মার্চ মাসের যে ২ তারিখ। আর তারপর হচ্ছে ২ মার্চ ১৯৭১ সালে যে স্বাধীন বাংলা পতাকা উত্তোলন করেন কারা, সেটি হচ্ছে যে ডাকসুর নেতৃত্বের কোন তারিখে ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, এটি হচ্ছে ৩ মার্চ ১৯৭১ সালে। ৭ই মার্চ বঙ্গবন্ধু ভাষণের পর বাংলাদেশে, সেটি হচ্ছে আমাদের যেমন ২ এবং ৩ আওয়ামী লীগের সদর দপ্তর বঙ্গবন্ধুর নির্দেশনা বাস্তবায়ন কাজ চলছিল। সরকারের কার্যালয় হয় বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি। ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণের ফলে, এটি হচ্ছে আমাদের ১ এবং ২ জনগণ মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে জনগণ অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ নেয়। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, বঙ্গবন্ধু এ উক্তি প্রকাশ পেয়েছে। এটি হচ্ছে ২ এবং ৩ যেমন বাঙালি মুক্তি, বাংলার স্বাধীনতার ডাক। অপারেশন সার্চলাইট সংগঠিত হয়েছিল কোন তারিখে, সেটি হচ্ছে আমাদের ১৬ই মার্চ। মুজিবনগর সরকার গঠনের ফলে, সেটি হচ্ছে মুজিবনগর সরকার গঠনের ফলে মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালিত হয়। ১ই মার্চ ১৯৭১-এর ঘটনা ঘটে, সেটি হচ্ছে জাতীয় পরিষদ অধিবেশনে স্থগিত। ২ মার্চ ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন, এটি হচ্ছে আমাদের আসম আব্দুর রব। ১৯৭০ সালে পাকিস্তানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটি হচ্ছে সর্বজনীন ভোটাধিকারে। আর তোমরা সৃজনশীলের জন্য যা যা পড়তে পারো, ন্যাপ এর পুনরূপ কি? ন্যাপ এর পুনরূপ হলো ন্যাশনাল আওয়ামী পার্টি, এটা হচ্ছে ন্যাপের পুনরূপ। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকালীন উপদেষ্টা পরিষদ গঠন করে কেন? মুজিবনগর সরকার উপদেষ্টা পরিষদ গঠন করেছিল জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং যুদ্ধ পরিচালনার রাজনৈতিক নির্দেশনা প্রদান করার জন্য। আর তোমরা কি কি পড়তে পারো, স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র কোথায় অবস্থিত? যৌথ বাহিনীর গঠন করা হয় কেন? স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র হচ্ছে যে কলকাতা অবস্থিত, ভারতের কলকাতায়। যৌথ বাহিনী গঠন করা হয়, যৌথ বাহিনী গঠন করা হয় যে যুদ্ধকে একীভূত পরিকল্পনা এবং নির্দেশনা অধীনে পরিচালনার জন্য। মুক্তিবাহিনী স্থানীয় জ্ঞান ও গেরিলা অভিজ্ঞতার সাথে ভারতীয় বাহিনী বিমান, স্থল ও নৌ সক্ষমতার জন্য সহায়তা যুক্ত হয়। মিত্রবাহিনী কি? আমরা আমাদের দেশকে ভালোবাসবো কেন? আর সংক্ষিপ্তের জন্য তোমরা যেটি কমন উপযোগী সেটি পড়তে পারো। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী তোমার প্রত্যাশা কি? অপারেশন সার্চলাইট ব্যাখ্যা করো। স্বাধীনতার ঘোষণা কে কখন দিয়েছিলেন ব্যাখ্যা করো। আর আমরা তারপরে আরেকটি অধ্যায় থেকে তোমাদের যে কমন উপযোগী প্রশ্নগুলো জানি, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রয়েছে, সেটি হচ্ছে যেমন ১ এবং ২ প্রবাসী কর্মরত শ্রমিকদের দেশে অবতরণ ও উৎপাদনের। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল রয়েছে, সেটি হচ্ছে যেমন ১ এবং ২ প্রবাসীদের আয়, দেশজ উৎপাদন বৃদ্ধি। সরকার কোন শক্তিতে সম্পদের রূপান্তর করতে চায়, সেটি হচ্ছে যুব শক্তি। দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হওয়ার উপায় হলো ক দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ। বর্তমান বিশ্ব কি নির্ভর, সেটি হচ্ছে প্রযুক্তি নির্ভর। বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটি, সেটি হচ্ছে কৃষি। মাথাপিছু আয় হিসাব করা হয়, সেটি হচ্ছে ঘ, যেমন এখানে সবগুলোই মোট জনসংখ্যা, মোট জাতীয় আয়, মোট জাতীয় উৎপাদন। তারপর আমরা যে সৃজনশীলগুলো দেখি, যা যা পড়তে পারো। মোট দেশজ উৎপাদন কাকে বলে? মানব সম্পদের উন্নয়ন প্রয়োজন কেন?
বি বাংলাদেশের জাতীয় আয়ের খাত কোনটি অবদান ইঙ্গিত করে ব্যাখ্যা করো। স্তম্ভের শিখাটি এক হাতের উন্নয়নকে গতিশীল করে, তুমি কি এই উক্তিটিকে সমর্থন করো, যুক্তি দাও। মোট জাতীয় উৎপাদন জিএনপি কি? দরিদ্রের চক্রাকার অবতরণটি করো। জিডিপি এর পুনরূপ কি? মাথাপিছু আয়ের ধারণাটাই ব্যাখ্যা করো। আর সংক্ষিপ্ত জন্য তোমরা যা যা পড়তে পারো, জীবনমান আরো শান্তিপূর্ণ হয়। মাথাপিছু আয় কিভাবে জীবনযাত্রার মানকে যে প্রভাবিত করে। আর কতগুলো প্রশ্ন হচ্ছে যে কোন নীতির ভিত্তিতে সরকার এক কেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় দুই ভাগে ভাগ করা হয়, সেটি হচ্ছে ক্ষমতা বন্টন। দেশে একজনের সিদ্ধান্ত দ্বারা দেশ পরিচালিত হয়, ওই দেশ কোন ধরনের সরকার ব্যবস্থা, সেটি হচ্ছে একনায়কতান্ত্রিক। জাতীয়বাদ বলতে কোন ধরনের ঐক্য বোঝায়, সেটি হচ্ছে ক ভাষাকেন্দ্রিক। আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন কে, সেটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রাচীন বাংলার কোন কাপড় বিদেশে রপ্তানি হতো, সেটি হচ্ছে কার্পাস। আর সৃজনশীলের জন্য পড়তে পারো সাংস্কৃতিক ব্যাপ্তি কি? প্রযুক্তি কিভাবে সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত করেছে। চর্যাপদ কি? আমাদের দেশের সংস্কৃতি সম্বন্ধে সচেতন হবে কেন? আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যা যা পড়তে পারো, প্রযুক্তি কিভাবে সংস্কৃতির উন্নয়ন ত্বরান্বিত করে, সংস্কৃতি পরিবর্তন ও উন্নয়ন কি একই ব্যাখ্যা করো। ধন্যবাদ শিক্ষার্থী, আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি থেকে আমরা সুপার সাজেশনটি দেখে নিয়েছি। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাল্লাহ। তোমাদের অষ্টম শ্রেণী প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।